নমস্কার শ্রোতা বন্ধুরা, আমরা দুই সই মনামি ও গায়ত্রী আবার আপনাদের স্বাগত জানাই আমাদের এই সইয়ের মঞ্চে। সইয়ের আজকের নিবেদন ভালোবাসি তোমায় গল্পের পর্ব ৮০। আমাদের সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। তবে শুনতে থাকুন বাংলা ধারাবাহিক প্রেমের গল্প ভালোবাসি তোমায়। আমরা আমাদের পূর্ববর্তী পর্ব থেকে জানতে পারলাম যে সোহম ইনস্টিটিউটে গিয়ে সৌম্যদীপকে খুব বাজেভাবে মারে এবং সৌম্যদীপ যে বিদিশার বাবার মৃত্যুর জন্য দায়ী সেটাও সবাইকে জানায়। আর যখন ইনস্টিটিউট থেকে বেরিয়ে আসে তখন আয়ুষীর হাতে বিদিশার আংটিটা দিয়ে বলে যায় যে এটা বিদিশাকে দিতে, এটাতে শুধু তারই অধিকার আছে। এর পরবর্তীতে কি হলো সেটি জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। বাড়ির দিকে রওনা হলো সোহম। এখন বেশ হালকা লাগছে। কি করবে আর কি করতে হবে তা যেন স্পষ্ট। একেবারে বাড়ির কাছে এসে বাইক থামিয়ে বিকাশকে ফোন করলো। ফ্ল্যাটের নিচে কৃষ্ণচূড়ার গাছটায় এখন আর ফুল নেই, তবে দীর্ঘ শীতল ছায়া আছে। বাইক স্ট্যান্ড করিয়ে তার উপর বসে সিগারেট ধরালো আর চোখে একবার নিজের ফ্ল্যাটের ব্যালকনিটা দেখল। সিগারেট নিয়ে বিদিশার আপত্তি থাকতেও কত লম্বা চওড়া ভাষণ দিয়েছিল ওকে। ভাবতেই ঠোঁটের কোণায় এক চিলতে হাসি ফুটে উঠল। বিদিশা ঠিক যেন এই কৃষ্ণচূড়া গাছটার মতো, লাল লাল ফুলের মতো ভালোবাসায় রক্তিম করে রেখেছিল। কখন দিয়েছে ভালোবাসার শীতলতা। মনে থাকবে জীবনের এই অধ্যায়। সময় সব ক্ষতিপূরণ করে দেয়। হয়তো বিদিশারও একদিন ক্ষতিপূরণ হয়ে যাবে। হয়তো এই ঘটনা ওকে অনেক শক্ত আর কঠোর হতে শেখাবে। বাস্তবতা মানতে, বুঝতে, জানতে শেখাবে। সময় তার সময় মতো সবই শিখিয়ে দেবে। হয়তো সোম থাকা আর না থাকা ওর জীবনে আর কোনো পার্থক্যই ঘটাবে না। হয়তো আবার উচ্ছল হয়ে বাঁচবে। হয়তো এত ঘৃণা করবে মনেই করতে চাইবে না তার বাবিনকে। কিন্তু যার জন্য এত ভালোবাসা ছিল, কি করে এত অবিশ্বাস করা যায়? কি করে ঘৃণা করা যায়? কি করে পারলো? ও কি করে ভাবতে পারলো আমার সাথে কথা বলে কাকুর ক্ষতি হলো? কি করে? দাদা, ও দাদা। একটা ঝাঁকিতে হুঁশ ফিরল সোহমের। হাত থেকে সিগারেট এক ঝটকায় ফেলে দিল বিকাশ। একটু উত্তেজিত হয়ে বলল, হুঁশ কোথায় তোমার? হাতটা সিগারেটে জ্বলে যাচ্ছিল তো। এত অন্যমনস্ক থাকলে চলবে? একটু অবাক হয়ে বিকাশের দিকে তাকিয়ে বলল, হ্যাঁ সিগারেট খাচ্ছিলাম, সেটাই মনে নেই। বিকাশ জিজ্ঞাসা করলো, তুমি ঠিক আছো তো দাদা? কাল যা ঘটে গেল। সোহম বাইক থেকে নামতে নামতে বলল, আর কালকের ঘটনা। কোনো ঘটনাই তো আর ছোট রইল না। আচ্ছা শোন না, তুই কত পাবি আমার কাছে? কেন দাদা? না রে, ভাবছি বাবাকে নিয়ে একটু বাইরে যাব। ছুটিতে আছি তো, একটু ঘুরে আসি কোথাও গিয়ে। বিকাশ ভীষণ আশ্চর্য হয় সোহমের কথায়। বাবা ছেলে দুই পৃথিবীর দুই দিকে কিভাবে একখানে হয়? আর কাল এত বড় ঘটনা ঘটে গেল, এত স্বাভাবিক দাদা? বিকাশে যেন কিছুতেই মানতে পারছে না এই সমস্ত কথা। একটু চুপ থেকে বিকাশ বলল, দাদা তুমি কি ঠিক আছো? সোহম পকেট থেকে মোবাইল বের করে হঠাৎই খোঁচাতে আরম্ভ করলো। বিকাশের প্রশ্ন শুনেও শুনল না।
বিকাশ আবার জিজ্ঞাসা করল, দাদা, বলছি তুমি কি ঠিক আছো? কোনো অসুবিধা থাকলে বলো আমাকে। সুহুম অন্যমনস্ক যেন বলল, এত চিন্তা করিস না, আমি একদম ঠিক আছি। তুই কিন্তু বললি না কত পাবি আমার কাছে। বিকাশ আমতা আমতা করতে শুরু করলে পার্স থেকে একসাথে যা টাকা ছিল গুনে বলল, 5,000 আছে আমার কাছে। এটিএম কখন যাব জানি না। এক কাজ কর, তুই 3 রাখ, বাকিটা আমি না থাকলে ঘর খুলে যা পাবি বিক্রি করে নিয়ে নিস। বিকাশ হাঁ করে তাকিয়ে রইল বোবা হয়ে। সোহম হো হো করে হেসে উঠল। বিকাশ বলল, এসব কি কথা বলছো দাদা? এত বছর আছি তোমার সাথে, শেষ পর্যন্ত আমায় এমন ভাবলে? সোহম আবার হো হো করে হেসে উঠল। বলল, তোকে কেন ভাববো রে? হাতে টাকাটা গুজে দিতে দিতে বলল, মানুষ তো যদি ঘুরতে গিয়ে মরে যায়, ঘরে ঢুকে যা পাবি বিক্রি করে নিয়ে নিস। এইসব বাকি রেখে মরলে আবার কিন্তু জন্ম নিতে পারবো না ঋণ শোধ করার জন্য। জন্ম নেওয়া বড্ড কষ্ট রে, জ্বলে যায়, সব সময় সহ্য করা যায় না। বিকাশের চোখ চিকচিক করে ওঠে। সোহম বাইক স্টার্ট দিতে গেলে বিকাশ জিজ্ঞাসা করে, দাদা, বিদিশা দিদি কি জানে তুমি ঘুরতে যাচ্ছ? সোহমের যেন বিদিশার কথা এতক্ষণে মনে পড়ল। বলল, ওহ দেখ তো, একদম ভুলো মন আমার, বলতেই ভুলে গেছি। বিদিশার বাবা আজ দুপুরের দিকে মারা গেছেন। বিকাশের মুখ চুপসে যায় কথাটা শুনে। একদম বিশ্বাসযোগ্য নয় কথাটা যেন। বিকাশ বলে, বলো কি দাদা, এতক্ষণে বলছো, আর তুমি এখানে এভাবে কেন? সোহম বিকাশের কথার কোনো উত্তর না দিয়ে বলতে থাকে, আমি তো আজ কিছুক্ষণ পর বেরোচ্ছি, তাই সাথে থাকতে পারলাম না রে। তুই মাঝে মাঝে গিয়ে দেখে আসিস কেমন আছে। আর শোন, একটু দেখে শুনে রাখিস, দিদি বলে যখন ডাকিস ওর ভালো মন্দটাও একটু খেয়াল রাখিস। সদ্য সদ্য এমন পরিস্থিতির ভেতর দিয়ে যাচ্ছে তোর, ওর সামলে উঠতে খুব কষ্ট হবে। এই সময় আশেপাশে বিশ্বস্ত আর ভালোবাসার মানুষ থাকার খুব দরকার। কথাগুলো বলে একটু থমকে গেল সোহম। আবার যেন উদাস হয়ে কোন গভীর সমুদ্রে ডুব দিল। বিকাশ কয়েক মুহূর্ত হাঁ করে তাকিয়ে রইল সোহমের দিকে। চেহারা কেমন যেন শুকনো, চেহারায় ক্লান্তি গভীর ভাব ছেড়ে দিয়েছে। বুঝতে অসুবিধা রইল না, কিছু তো হয়েইছে, কিন্তু কি? সোহমের ধ্যান ভাঙল বিকাশের ডাকে, দাদা, ও দাদা, কিছু কি ভাবছো? সোহম যেন কোনো রকম জোড়াতালি দিয়ে বিকাশের সামনে নিজেকে দাঁড় করালো। বলল, কিছু বললি? আসলে চলে যেতে হবে তো, তাই মাথাতে অন্য কিছু ঘুরছে। বিকেশ জিজ্ঞাসা করল, এই অবস্থায় দিদিকে ছেড়ে যাবে? সোহম যেন চমকে উঠল কথাটা শুনে। চোখ দুটো যেন চিকচিক করে উঠল। বলল, বিয়ের আগে শ্বশুরবাড়ি এত যাওয়া উচিত না, সেই জন্যই তো তোকে হায়ার করলাম রে। বলতে বলতে বাইক স্টার্ট দিয়ে আবাসনের ভেতরে ঢুকে গেল। বিকাশ সোহমের বলে যাওয়া কথা বিশ্বাসই করতে পারে না। কোমরে হাত দিয়ে রাস্তার দিকে তাকিয়ে থাকে। সোহমের কথাগুলো হিসেব মেলাতে থাকে।
হিসেব যে কোথাও কোনোভাবে মিলছে না তা বুঝতে একটুও বাকি থাকে না বিকাশের। বিকাশ ঠিক করে যা হোক, যেমন করে হোক, বিকাশের অজান্তে যা হয়েছে তার গোড়া পর্যন্ত যাবে, আর তার সমাধান করবে। তার আগে দিদির সাথে দেখা করা খুব দরকার। লিফটে আজ আর উঠল না সোহম। সিঁড়ি দিয়ে উঠতে উঠতে প্রথমে একটা সিগারেট ধরালো, তারপর রকিকে ফোন করলো। রকি আজ ইনস্টিটিউটে আসেনি। রকিকে সংক্ষেপের মধ্যে আজকের পুরো ঘটনা জানাতে জানাতে বলল কিভাবে তিনজনের চক্রান্তে সবকিছু ওলটপালট হয়ে গেল। রাগ চটা রকি তখনই গুন্ডার দল নিয়ে এসে ইনস্টিটিউটে হাঙ্গামা বাঁধায়। সোহম বাধা দেয়, বলে সময় আর সুযোগের অপেক্ষা করতে, আর সবসময় এসব মারপিট না করে মাথা নামক জিনিসটাকে একটু কাজে লাগাতে। বর্তমানে ওর কাজ গুরুমাকে দেখাশোনা করা। ইনস্টিটিউট থেকে বাড়ির রাস্তাঘাটে ওকে একটু নজরে রাখা, যাতে কোনো বিপদে না পড়ে ওর গুরুমা। ওর আশেপাশে থেকে ওকে স্বাভাবিক অবস্থায় যেন ফিরিয়ে নিয়ে আসতে সাহায্য করে। রকি সমস্ত কিছু শোনার পর জিজ্ঞেস করে, স্যার, আপনি কি কোথাও যাচ্ছেন? এত কিছু একবারে বুঝিয়ে দিচ্ছেন। সোহম চুপ করে যায়। রকি আবারও জিজ্ঞাসা করলে, সোহম নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না বলে হ্যালো হ্যালো বলতে বলতে ফোনটা কেটে দেয়। ফ্ল্যাটের দরজার সামনে এসে দাঁড়ায় সোহম। ভেতরে ঢোকার কোনো ইচ্ছেই নেই। মনে হচ্ছে ঘরটাকে পুরো জ্বালিয়ে দিতে, একবারে সব শেষ হয়ে যাক। কিছুক্ষণ দরজার সামনে একদৃষ্টে তাকিয়ে থাকে। ভেতরে যে আছে তার কথা মনে পড়তেই বুকের ভেতরের ব্যথাগুলো যেন খলবুলিয়ে উঠছে। সোহম ব্যথায় ব্যথায় যেন নীলকণ্ঠ। ব্যথার নেশাতুর হয়ে ঘরে ঢুকে হাওয়া লক করে চাবিটা পকেটে রেখে ব্যালকনিতে গেল। দোলনা থেকে দড়িটা খুলে নিয়ে রান্নাঘরে ঢুকলো। রান্নাঘর থেকে সদ্য কেনা সবজি কাটা চাকুটা নিয়ে শোয়ার ঘরে লক খুলে ঢুকলো। বিনয়বাবু শুয়েছিলেন। দরজা খোলার আওয়াজ শুনে ধড়মড় করে উঠে বসলেন। সোহমকে দেখে চেঁচিয়ে বলেন, বুড়ো বাপকে এইভাবে কেউ ফেলে রাখে? প্রায় সারা দিন চলে গেল, স্নান পুজো কিচ্ছু হলো না, এক গ্লাস জলের ব্যবস্থাও করিসনি। বাপকে মারার প্ল্যান করেছিস ওই অপূর্বর সাথে মিলে, তাই না? কি ভেবেছিস তোরা দুজনে মিলে আমাকে মেরে ফেলবি? সারাদিন না খেয়ে আছি, বুড়ো মানুষ, একবারও চিন্তা করলি না বাপটার কথা? আমি জানি তো সব ভুলভাল কথা দিয়ে কান ভরেছে তোর। আমার কপাল, অপূর্বর জন্য সারাটা জীবন ভুগতে হলো আমাকে। সোহমকে সরিয়ে দিয়ে বাইরে ঘরের দিকে যেতে চাইলে সোহম আবার হ্যাচকা টানে ঘরে ঢুকিয়ে বলল, বাইরে কি? বিনয়বাবু বলেন, ওরে গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, জল খাবো। সোহম বলল, জল খাবে তো আমি দিচ্ছি, জল খাও যত খুশি। আজ তোমার সাথে আমার অনেক গল্প আছে এই জীবনে, প্রথমবার। জন্মের পর থেকে তো যতটা মনে পড়ে ওই টাকা পয়সার গল্প ছাড়া আমরা কোনো গল্পই করিনি, তাই না বাবা? আজ আমরা দুজনে গল্প করবো বাবা, বাবা আর ছেলে মিলে। বিনয়বাবুকে বিছানায় বসিয়ে দিয়ে বলল, এখানে চুপ করে বসে থাকো, কথা না শুনলে। সবজি কাটার ছুরিটা দেখিয়ে বলে, এত চাপে আমি ভুলে যাচ্ছি সব সম্পর্কের মানে, তাই কথা না শুনলে অনেক কিছু হয়ে যেতে পারে, তাতে আমার কিন্তু কিচ্ছু করার নেই। বিনয়বাবুর গলা শুকিয়ে আসে।
এমন কোনোদিন দেখেনি সোহমকে। আজ যা রূপ দেখছেন, সত্যি সত্যি কিছু করে ফেলতে পারে। মনে মনে নিজেকে দোষারোপ করেন। ওর কথা শুনে বিয়ে ভাঙতে গিয়ে একটু বেশিই করে ফেলেছি। অতীত আড়ালে রাখলেই ভালো হতো মনে হয়। অপূর্ব যদি সব খোলসা করে বলে দেয়, আবার পরক্ষণেই ভাবেন দাবার চাল পাল্টে ফেলার শক্তি তিনি রাখেন। সুগন্ধার মতো দাপুটে জেদি অহংকারী মেয়েকে যেভাবে প্রেমে ফেলেছিলেন, তার ছেলে তো কিছুই না তার কাছে। একটু মাথায় হাত বোলালেই ঠান্ডা হয়ে যাবে। হাজার হোক, রক্তের সম্পর্ক তো। ছেলে বাবার কথা বিশ্বাস করবে না এমন হতেই পারে না। হিসেব নিকেশ ভাবাভাবি ভাঙল সোহমের ডাকে। কি, জলটা ফিরিয়ে নিয়ে যাব নাকি? হাতের সামনে জলের গ্লাস দেখে বিনয়বাবু এক মুহূর্ত দেরি করলেন না। ঠকঠক করে এক মুহূর্তে শেষ করে বললেন, বাবা, কিছু খেতে দে না, ভীষণ খিদে পেয়েছে। সোহম সুন্দর করে হেসে ঘরের দরজা বন্ধ করে দেয়। বিনয় একটু আঁতকে ওঠেন। উত্তেজিত হয়ে বলেন, দরজা বন্ধ করলি কেন? কি করবি এই বুড়ো বাপের সাথে? মেরে ফেলবি? মনে রাখিস, পিতৃহত্যা কিন্তু নরকে গমন। নরকেও ঠাঁই হবে না বলে দিলাম। বিনয়বাবুর গলা শুকিয়ে আসে। সোহমের হাসি যেন আর থামে না। বলে, তুমি কোথায় ঠাঁই পাবে ঠিক করো। আমার স্বর্গ মর্ত পাতাল না হলেও চলবে। হাওয়াতে বাতাসে ঘুরে বেড়াবো। তুমি তোমারটা চিন্তা করো। বিনয়বাবুর মাথা কাজ করে না। ছট করে উঠে দাঁড়িয়ে বললেন, আমি বাথরুমে যাব। সোহম সরে দাঁড়ায়, বলে, যাও। কিছু করে ফেললে আমি কিন্তু পরিষ্কার করতে পারবো না। যাও যাও, তাড়াতাড়ি যাও। বিনয়বাবু বাথরুমে যেতে গিয়েও থমকে দাঁড়ালেন। বললেন, আমার ব্যাগ আমি নিয়ে যাব, এগুলো বদলাবো। সোহম বিনয়বাবুর কাছে এসে বলল, কেন, মরার আগে ভালো জামা কাপড় পরে মরবে? আচ্ছা, তাই সই, আমি বের করে দিচ্ছি। বিনয়বাবু প্রায় চিৎকার করে ওঠেন, না না না, তুই খুলবি না, আমাকে দে। সোহম একটু থমকে দাঁড়ায়, জিজ্ঞাসা করে, কেন, আমি খুললে কি অসুবিধা হবে? বিনয়বাবু বলেন, তোর দীক্ষা নেওয়া নেই, কোথায় কোথায় ঘুরিস, ভেতরে ঠাকুর আছে। সোহম ব্যাগ চেপে ধরে বসে পড়ল বিছানায়। বলল, ঠাকুর বাথরুমে ঢুকতে পারলে আমার ছোঁয়াও সহ্য করতে পারবে। দেখি ব্যাগে কি আছে। বিনয়বাবু চিলের মতো ছো মেরে ব্যাগ নিতে গেলে সোহম ছুরি এগিয়ে ধরে। বিনয়বাবু কাঁপতে থাকেন, বলেন, বাবা, পায়ে পড়ি তোর, ব্যাগ খুলিস না। সোহম এক টানে ব্যাগের চেন খুলে এক এক করে কাপড় চোপড় বের করতে থাকে। বিনয়বাবুর আকতি মিনতি সোহমের কানে যায় না। সবকিছু শেষে তলানিতে গিয়ে যখন সোহমের হাত ঠেকল, বেরিয়ে এলো একটা স্মার্টফোন। সোহম অবাক, ভাষা যেন হারিয়ে গেছে। ভালো করে দেখে, আবার সামনে ধরে জিজ্ঞাসা করে, এটা কি, কোত্থেকে এলো এত দামি ফোন? বিনয়বাবু আর কিছু বলার ভাষা পান না। মাথায় হাত দিয়ে মেঝেতে ধপ করে বসে পড়েন। সোহম ফোন অন করলে কল লিস্ট চেক করে দেখে একটাই নাম্বারে ফোন গেছে। সোহম মেঝেতে বাবার মুখোমুখি বসে পড়ল। ছুরিটা বাবার দিকে এগিয়ে কল করলো নম্বরটাতে। ফোনটা লাউড স্পিকারে দিল। একবার রিং হতে ওপাশ থেকে এক মহিলা কণ্ঠ চেঁচিয়ে উঠল, এতবার ফোন করছো কেন?
ধরা পড়ে গেলে আমি জানি না কিন্তু। টাকা আনতে পাঠিয়েছি, নিজে বন্দি হয়ে বসে আছো, বুড়ো হয়ে গেছো। বাড়ি ফিরলে ছেলেটাকে বুঝিয়ে যা হাতে পাও তাই নিয়ে ফিরে এসো। আর শোনো, আর শোনার মতো সহ্য ক্ষমতা হলো না সোহমের। জিজ্ঞেস করলো, আপনি কে? ওপাশ থেকে গলাটা একটু ভীত হলো যেন। ধীরে ধীরে বলল, আপনি কে? সোহম বলল, আমি পুলিশ বলছি। ওনার একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, ব্যাগ সমেত রাস্তায় পড়ে আছেন। আঁতকে উঠলো ওপাশ থেকে, চিৎকার করে কাউকে ডেকে বলল, বাবু, তোর বাবার বলে অ্যাক্সিডেন্ট হয়েছে। সোহম বাবার দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে থাকে। জলে চোখ ঝাপসা হয়ে আসে। ছেলেটি এসে হ্যালো হ্যালো বলতে সোহম জিজ্ঞাসা করলো, আপনি কে? আমি ওনার ছেলে, বিবেক দাশগুপ্ত। আর যে মহিলা ধরেছিলেন, উনি আমার মা, বিনি দাশগুপ্ত। কি হয়েছে বাবার? উনি কি ঠিক আছেন তো? হ্যালো, হ্যালো। আচ্ছা ঠিক আছে, তবে আপনাদের আসতে কত সময় লাগবে? বিবেক বলে, স্যার, আমরা বারাসাতে থাকি, একটু তো সময় লাগবে। আপনি প্লিজ বাবাকে ভর্তি করে দিন হসপিটালে, আমি মাকে নিয়ে আসছি। দেখি কি করা যায় স্যার। দীর্ঘশ্বাস ফেলে সোহম। সোহম ফোনটা কেটে সুইচ অফ করে দেয়। একদৃষ্টে তাকিয়ে থাকে বিনয়বাবুর দিকে। বিনয়বাবুর মাথা হেঁট হয়ে আসে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের পর্ব? আজকের পর্ব কেমন লাগলো তা কমেন্টে জানান প্লিজ। আপনাদের একটিমাত্র কমেন্ট আমাদের এগিয়ে নিয়ে যেতে উৎসাহিত করবে। আমাদের গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করুন। আর হ্যাঁ, সইকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন। আজ এই পর্যন্তই। পরবর্তী পর্বে আবার দেখা হবে। ধন্যবাদ। ভালো থাকবেন।